শরৎকাল। শহরের প্রান্তে ছোট্ট একটা কলোনি, নাম সঞ্জীবন পল্লী। চারদিকে খালি জমি, কিছু পুরনো বটগাছ, আর মাঝে মধ্যে দু একটা পোড়ো বাড়ি। দিনের বেলা এখানে রোদ ঝলমল করে, কিন্তু সন্ধে নামতেই হালকা কুয়াশার চাদর সব ঢেকে ফেলে। রাত্রি নামলে বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে, ভিজে পাতার, ধুলো মাটির আর যেন কোথাও পোড়া কাঠের গন্ধ। এই পল্লীতেই সদ্য ভাড়া এসেছে রুদ্র আর তার বন্ধু সায়ন্তন। দুজনেই কলেজে পড়ে, ফাইনাল ইয়ার। ভাড়া কম, পরিবেশ শান্ত, তাই বাড়ি দেখে খুব খুশি হয়েছিল তারা। তবে মালিক তাদের বলে দিয়েছিল, রাতের পর খুব বাইরে ঘোরাফেরা করো না। পুরনো কিছু গণ্ডগোল আছে এখানে। রুদ্র আর সায়ন্তন একগাল হেসেছিল তখন। ভূত প্রেতের গল্প তারা কখনো সিরিয়াসলি নিত না। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল। সন্ধ্যের পরে ঘরে ঢুকে পড়ত দুজনে। স্টাডি, গল্পগুজব, আর মাঝে মাঝে হালকা খাওয়া দাওয়া। পঞ্চম দিন থেকে একটু একটু অদ্ভুত ব্যাপার শুরু হল। সন্ধে নামার ঠিক পর, জানলার ধারে হালকা ছায়া নড়াচড়া করত। রুদ্র ভাবত, গাছের পাতার নড়াচড়া হবে। সায়ন্তনও বলত, কিছু না রে, হাওয়ায় পাতার ছায়া। একদিন গভীর রাতে, হালকা শব্দে কারো কাদার আওয়াজেল ফিসফিস করে, দূর থেকে। রুদ্র উঠে বসল। ঘড়ির কাঁটা তখন 3:30। বাইরে তাকিয়ে কিছু দেখা গেল না। কুয়াশা এমন ঘন ছিল যে, সামনের গেটটাও ঝাপসা লাগছিল। সায়ন্তনও উঠে পড়েছিল। তুই শুনলি? চাপা গলায় জিজ্ঞেস করল সায়ন্তন। রুদ্র মাথা নাড়ল। চলো বাইরে গিয়ে দেখি। দুজনে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। কুয়াশার মধ্যে রাস্তা অদৃশ্য। টর্চের আলো যেন ঢুকে কোথাও হারিয়ে যাচ্ছে। হঠাৎ ডানদিকে একটা ছায়ামূর্তি দেখা গেল। ছোটখাটো গড়ন, মাথায় ঘোমটা। সে রাস্তার ওপাশে দাঁড়িয়ে কাঁদছিল। কিন্তু শব্দটা যেন চারপাশে প্রতিধ্বনি করছিল, বোঝা যাচ্ছিল না ঠিক কোন দিক থেকে আসছে। কে ওখানে? রুদ্র চিৎকার করল। কোনো উত্তর এল না। সায়ন্তন সাহস করে এগিয়ে গেল কয়েক পা। ছায়ামূর্তিটা ধীরে ধীরে পেছাতে লাগল। মাটির সঙ্গে পা ঘষার শব্দ হচ্ছিল, যেন ভারী কিছু টেনে নেওয়া হচ্ছে। ফিরে চলো, রুদ্র বলল। কিন্তু সায়ন্তন কিছুতেই থামল না। ঠিক তখন হঠাৎ কুয়াশার মধ্যে ভেসে উঠল আরও কয়েকটা ছায়া। তারা ঘিরে ধরল দুই বন্ধুকে। চারপাশে ঠান্ডা ঠান্ডা শ্বাস ফেলার শব্দ, হালকা কাঁপুনিতে বাতাস। টর্চের আলো নিভে গেল। হঠাৎ সায়ন্তন একটা মৃদু চিৎকার করে পড়ে গেল মাটিতে। রুদ্র দৌড়ে তার দিকে গেল। সায়ন্তন চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। রুদ্র টেনে তাকে তুলল, কোনোভাবে ঘরের দিকে দৌড় দিল। পিছন থেকে ভেসে এলো চাপা হাসির আওয়াজ। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই সায়ন্তন অজ্ঞান হয়ে গেল। রুদ্র মোবাইল হাতে নিল, কোনো নেটওয়ার্ক নেই। চারপাশের বাতাস থমকে গেছে। রাতটা কোনমতে কাটল। সকালে সায়ন্তন চোখ খুলল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রুদ্র তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল, চরম মানসিক শক পেয়েছে। কিছুদিন চিকিৎসা দরকার। রুদ্র স্থির করল, আর এখানে থাকা যাবে না। বাড়ির মালিককে সব বলল। মালিক নিঃশ্বাস ফেলে বলল, আমি আগেই বলেছিলাম, এই বাড়ির পাশে যেই জমিটা আছে না, ওখানে বছর 10 আগে একটা মেয়েকে খুন করা হয়েছিল। রুদ্র স্তব্ধ হয়ে গেল। তারপর থেকে, মালিক ফিসফিস করে বলল, রাতের পর যারা বাইরে যায়, তারা কখনোই আর ঠিকঠাক ফেরে না। কেউ পাগল হয়ে যায়, কেউ নিখোঁজ। রুদ্র আর এক মুহূর্তও অপেক্ষা করল না। 3 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিল। সায়ন্তন ধীরে ধীরে সুস্থ হল, কিন্তু পুরনো সায়ন্তন আর ফিরে এল না। সে সবসময় ভয়ে ভয়ে থাকত, একা থাকতে পারত না। রুদ্র এখনও মাঝে মাঝে রাতের বেলা কুয়াশা নামলে জানালার বাইরে তাকিয়ে দেখে। কখনো কখনো মনে হয়, সেই ছায়ামূর্তিটা আজও অপেক্ষা করছে কারো জন্য। আর কেউ যদি ভুল করে তার দিকে এগিয়ে যায়, তাহলে হয়তো আর ফেরে না।